প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো সকলেই। আমি গোলাম মুস্তফা। গত ক্লাসে কে যেন বলেছিল যে স্যার আপনার নামটা বলেন, সেজন্যই বললাম আবারও, কারণ প্রথম দিনই আমি ক্লাস শুরু করার আগেই বলে দিয়েছিলাম আমার নামটা কি। আমি গোলাম মুস্তফা, ইমেজ পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের পক্ষ থেকে বাংলা ক্লাসের ফার্স্ট সেমিস্টার বা প্রথম বর্ষের সিটি, সিএমটি এবং এমটি ট্রেডের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমরা গত যে দুটো ক্লাস করেছি বাংলা বিষয়ের, সে বিষয়গুলোতে আমাদের একটা জিনিস করে দেওয়া উচিত ছিল। আমরা অফলাইন ক্লাসে যে কাজটি করি, ক্লাসের শুরুতেই সিলেবাসটাকে ভাগ করে দিই মিড টার্ম পরীক্ষার জন্য। তো আমরা আজকে তোমাদেরও প্রথমেই সিলেবাসটাকে মিড টার্ম পরীক্ষার জন্য ভাগ করে দেব, এবং এই ভাগটি করে দেওয়ার পর আমাদের যে অংশগুলো পড়া হয়েছে তো হয়েছেই, বাকি যে অংশগুলো থাকবে সেগুলোকে আমরা মিড টার্মের সিলেবাস ধরেই পড়াশোনা করব। গত ক্লাসে অর্থাৎ গার্মেন্টস আর টেক্সটাইলের একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে একজন ছাত্র আমাকে কালকে ফোন দিয়ে বলেছিল যে স্যার এই বইটা তো আমাদের না, বা এই বিষয়গুলো তো আমাদের নাই। তো প্রতিষ্ঠান থেকে যে বইটি আমাকে সরবরাহ করা হয়েছে তোমাদের জন্য, অর্থাৎ কম্পিউটার ট্রেড, সিভিল ট্রেড এবং মেকানিক্যাল ট্রেডের জন্য, সেই বইটি হচ্ছে এটি। তোমরা এই বইটি ভালো করে দেখে নাও। এই বইটির থেকেই আমি তোমাদের সিলেবাসটাকে ভাগ করে দিব, অর্থাৎ মিড টার্ম পরীক্ষার জন্য তোমাদের কোন কোন বিষয়ের উপর ক্লাস হবে সেটা আমি ভাগ করে দেব। তোমরা ভালো করে বইটা দেখে নাও। লেখা দেখা যায়, কলমের নিপটা চিকন। মুকসিদুল, মুকসিদুল, আমরা জানি আমাদের বাংলা বিষয়টিকে দুটি ভাগে ভাগ করা আছে। একটি হচ্ছে ব্যাকরণ অংশ, যেটাকে বলা হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ, তাত্ত্বিক অংশ। আমরা সেই অংশটার কিছুটা পড়ব এবং সাহিত্য অংশ থেকে কিছুটা পড়ব। তো ব্যাকরণ অংশের যে অংশগুলো আমরা পড়ব মধ্যপর্ব পরীক্ষার জন্যে, আমরা প্রথম পড়ব বাংলা ভাষা। এটি আমরা পড়ে ফেলেছি সম্ভবত। বাংলা ভাষা এবং বাংলা বানান রীতি ও শব্দ প্রয়োগ। বাংলা বানান রীতি ও শব্দ প্রয়োগ। আমি বোর্ডের সামনে থেকে সরে গেলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা ব্যাকরণ অংশ থেকে এই দুটো অধ্যায় পড়ব মধ্যপর্ব পরীক্ষার জন্য। প্রথম যে অধ্যায়টি সেটি হচ্ছে বাংলা ভাষা। তোমাদের যে বইটি দেখিয়েছি সেই বইটি যদি তোমরা দেখো, এই বইটির 39 পাতা থেকে শুরু করে এই বইটির, অর্থাৎ তোমাদের যে বইটি দেখিয়েছি সেই বইটির
39 পাতা থেকে 65 পাতা বা 65 পৃষ্ঠা পর্যন্ত এই দুটি বিষয়ে আলোচনা করা আছে। 39 পৃষ্ঠা থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আমরা ব্যাকরণ অংশ থেকে এই দুটি বিষয় নিয়ে মধ্যপর্ব পরীক্ষায় অবতীর্ণ হব এবং এই দুটি বিষয়ের ক্লাস মধ্যপর্ব পরীক্ষার আগেই শেষ। এই দুটি বিষয়, ব্যাকরণ অংশের এই দুটি বিষয়ের, সাহিত্য অংশটুকু আমি পরে বলছি, এই দুটি বিষয়ের ক্লাস আমরা শেষ করব। সাহিত্য অংশ থেকে পড়ব সাহিত্য। এই অংশটুকু থেকে, এই অংশে যেহেতু আমাদের কবিতা আছে, গল্প আছে, প্রবন্ধ আছে, উপন্যাস আছে, নাটক আছে, সেজন্য আমরা পুরো বিষয়গুলোকে একটু একটু করে পড়ব। অর্থাৎ অর্ধেক বিষয় আমরা মিড টার্মের আগে পড়ব এবং অর্ধেক বিষয় মিড টার্মের পরে পড়ব এবং দুটো বিষয় মিলে আমরা ফাইনালে অবতীর্ণ হবে এবং ফাইনাল পরীক্ষার আগে এই সমস্ত বিষয়গুলোর ক্লাস সামারাইজ করে করে দেওয়া হবে। তোমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে, যে গত যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর উপরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারো। সাহিত্য অংশের কবিতা অংশ থেকে আমরা পড়ব বঙ্গভাষা, সোনার তরী, এবং ওমর ফারুক। আচ্ছা, তোমাদের যদি এই বিষয়গুলো পরিবর্তিত হয়ে যায়, নতুন বইয়ে অনুযায়ী বই পরিবর্তিত হয় মাঝে মাঝে, বইয়ের কভার ঠিক থাকে কিন্তু ভিতরে পরিবর্তন হয়ে যায়, যদি এরকম কোনো পরিবর্তন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কবিতা অংশটুকু আমি মুছে দিচ্ছি। এরপর আমাদের সিলেবাসে যেটি আছে সেটি হচ্ছে প্রবন্ধ। আমাদের দুটো প্রবন্ধ আছে, একটি হচ্ছে বই কেনা আর একটি হচ্ছে অর্ধাঙ্গী। তো আমরা অর্ধাঙ্গী প্রবন্ধটি মিড টার্মের জন্য পড়ব। অর্ধাঙ্গী আমরা গল্প পড়ব মিড টার্মের জন্য, ছোট গল্প বা গল্প, আমরা মিড টার্মে দুটো ছোট গল্প পড়ব, হৈমন্তী পড়ব হৈমন্তী এবং পড়ব 21-এর গল্প। আমি আবারও বলছি যে বইয়ের কভার ঠিক থাকে কিন্তু ভিতরে পরিবর্তিত হয়ে যায়, যদি এরকম হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমরা উপন্যাস পড়বো না, বা উপন্যাস আমরা ফাইনালের আগে গিয়ে পড়বো। আমরা এখন পড়বো একাঙ্কিকা, যে নাটকটি আমাদের আছে, বা একাঙ্কিকা বা নাটকে আমরা বলি, একাঙ্কিকা পরে ব্যাখ্যা করব। একাঙ্কিকা যেহেতু এখন বলছি না,
নাটক মানুষ। আশা করছি তোমাদের কাছে বই আছে, অথবা বই না থাকলে পুরো বিষয়টা তোমরা খাতার মধ্যে লিখে নিয়েছো। লিখে নেওয়ার পরে আমরা এই বিষয়গুলো ধরে ধরেই মিড টার্ম পর্যন্ত ক্লাস করব। তো এখন পর্যন্ত আমরা দুটো বিষয় সম্ভবত পড়ে ফেলেছি, ব্যাকরণের ভাষা অংশটুকু আর একটা কবিতা আমরা পড়েছি, যে কবিতাটা ছিল হচ্ছে বঙ্গভাষা। সে দুটো সম্পর্কে তোমাদের কোনো সমস্যা নিশ্চয়ই নেই, আর যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি সমস্যাগুলোর সমাধান করে দেব। আচ্ছা, আমরা আজকে সিলেবাস ধরেই যদি আলোচনা করতে যাই মধ্যপর্ব পরীক্ষার জন্য, তাহলে আজকে আমাদের একটি গল্প পড়তে হয়। আমরা একটু গল্পের দিকে যদি যাই, তো সিলেবাস অনুযায়ী আমাদের যে প্রথম গল্পটি আছে সেটি হচ্ছে হৈমন্তী। হৈমন্তী গল্পটি শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলতে চাই যে গল্প বিষয়টি কি, গল্প সম্পর্কে তোমাদের কার ধারণা কেমন। গল্প বাস্তবতার কোনো ঘটনাকে যখন শ্রোতা বা দর্শকের মনোরঞ্জনের জন্য শিল্পিত করে রঙিন করে প্রকাশ করা হয়, তখন তাকে আমরা সাহিত্য বলি। এই সাহিত্য যখন লিখে বা মুখ দিয়ে বলা হয় তখন এটাকে বলা হয় লিখে হয়, তখন তাকে বলা হয় গল্প। অর্থাৎ গল্পের আরেকটি ঘটনা, গল্প মানেই হচ্ছে বাস্তবতা থেকে কোনো কিছু তুলে নিয়ে এসে সেটাকেই শিল্পিত করে দর্শকের বা পাঠকের বা শ্রোতার সামনে তুলে ধরা। এটি সহজ করে বলা, এটি কোনো বইয়ের সঙ্গে নয়, এটি আমার মতো করে বিশ্লেষণ করে নেওয়া। এখন আমরা এই গল্পটিকে বলছি ছোট গল্প, তাহলে নিশ্চয়ই বড় গল্প আছে। বড় গল্প নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ বড় গল্প আমরা এখন পড়ছি না যেহেতু, সেজন্য বড় গল্প নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা কথা বলবো ছোট গল্প নিয়ে। ছোট গল্প বাংলা সাহিত্যের একেবারেই আধুনিক সংযোজন, আধুনিক সময়ের সংযোজন। বাংলা সাহিত্যের আধুনিক কাল শুরু হওয়ার পর বাংলা সাহিত্যের ছোট গল্পের আবির্ভাব ঘটেছে, আর এই আবির্ভাবের পিছনে যার প্রধান ভূমিকা তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা ছোট গল্পের সার্থক রূপকার। রবীন্দ্রনাথের হাত ধরেই বাংলা ছোট গল্পের বিকাশ হয়েছে, সার্থকতা পেয়েছে বাংলা ছোট গল্প। তো ছোট গল্প নিয়েই রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, যে কবিতাটার নাম হচ্ছে বর্ষামঙ্গল। সেই কবিতায় রবীন্দ্রনাথ যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোকেই যদি আমরা একটু বুঝে বিশ্লেষণ করি, তাহলে এর ভিতরেই ছোট গল্পের সংজ্ঞা, ছোট গল্পের স্বরূপ, ছোট গল্প দেখতে কেমন হবে সব পাওয়া যায়। কবিতাটা হচ্ছে এরকম: ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যাহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এই কবিতাটাকে যদি আমরা ব্যাখ্যা করি, রবীন্দ্রনাথ প্রথমেই বলেছেন ছোট প্রাণ ছোট ব্যথা। তাহলে আমাদেরকে ছোট প্রাণ জিনিসটাকে আগে খুঁজতে হয়। ছোট প্রাণ কি? প্রাণ কি কখনো কারো ছোট হয়? ছোট তখনই হয় যখন অনেকগুলো মানুষ, তার ভিতর থেকে একটা মানুষকে নেওয়া হয়। তাহলে অনেকগুলো মানে 100 জন মানুষের চেয়ে একজন মানুষ নিশ্চয়ই বড় নয়। তো 100 জন মানুষ থেকে যখন একটা মানুষকে নেওয়া হচ্ছে, গল্পের জন্য নেওয়া হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ছোট প্রাণ। ছোট ব্যথা কি? ওই 100 জন মানুষ থেকে যে একজন মানুষকে আলাদা করা হলো, বেছে নেওয়া হলো, সেই মানুষটার অনেক রকমের দুঃখ থাকতে পারে। এটি বোঝার জন্য একটি উদাহরণ যদি দেই, যে তোমরা এর আগে যে গল্প পড়েছো, অনেকগুলো গল্পই তোমরা পড়েছো, তার মধ্যে রবীন্দ্রনাথেরই যে গল্পটি তোমাদের সিলেবাসে ছিল, সেটি সম্ভবত তোমাদের দেনা পাওনা, যেহেতু আমি স্কুল লেভেলে পড়াই না, দেনা পাওনা তোমাদের ছিল সিলেবাসে। তো দেনা পাওনা গল্পের যে নায়িকা, তার নাম হচ্ছে নিরুপমা। নিরুপমার জীবনটাকে যদি আমরা একটু খেয়াল করি, একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখব যে নিরুপমার জীবনে অনেকগুলো হয়তো দুঃখ ছিল, কিন্তু সব দুঃখগুলো আমরা দেখতে পাইনি। নিরুপমার জীবনের দুঃখ নেমে এসেছিল কারণ তার বাবা ঠিক সময় মতো যৌতুক দিতে পারেননি। এই যে বিষয়টি,
নিরুপমার জীবনে আরও অনেক দুঃখ থাকতে পারে, আমরা কিন্তু সেগুলো দেখিনি। কী কী দুঃখ থাকতে পারে আমরা যদি একটু ধরে দেখি। নিরুপমার জীবনে একটা ভালো জামার দুঃখ থাকতে পারে, নিরুপমার জীবনে একটা ভালো মোবাইল ফোনের দুঃখ থাকতে পারে, কিন্তু সেই দুঃখগুলোকে রবীন্দ্রনাথ দেখাননি। তাহলে ছোট দুঃখ পেয়েছি আমরা, তাই না? সেই কথাগুলোকে ছোট ছোট করে বর্ণনা করা হবে, অর্থাৎ গল্পের বর্ণনা ভঙ্গি এত বিশাল বা বিস্তৃত হবে না যে কোনো শব্দ নিয়ে, কোনো বাক্য নিয়ে চিন্তা করতে হয় পাঠককে। কোনো শব্দের অর্থ বুঝতে গিয়ে, কোনো বাক্যের অর্থ বুঝতে গিয়ে পাঠকের মাথার চুল টেনে ছেড়ে ফেলার মতো অবস্থা হয়, এরকম কোনো অবস্থা তৈরি করা যাবে না। সহস্র বিস্তৃত রাশি প্রত্যাহ যেতেছে বাসী, অর্থাৎ ওই জীবনটাতে, যে জীবনটাকে বেছে নেওয়া হলো, তার জীবনে বিভিন্ন দুঃখ, সুখ, আনন্দ, বেদনা সব কিছু বিভিন্ন প্রত্যেক দিন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রত্যেক দিনের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহগুলোকে নেওয়া হয়নি। সেই ঘটনা প্রবাহগুলো সম্পর্কে ব্যাখ্যা করা বা বর্ণনা করা হয় না ছোট গল্পে। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘটনার ঘন ঘটা, অর্থাৎ বর্ণনা স্বাভাবিক হবে, ছোট হবে, সহজ সরল হবে এবং অনেকগুলো ঘটনা এখানে যুক্ত হবে না। একটা ঘটনাকেই কেন্দ্র করে, একটা বিন্দুকে কেন্দ্র করে ছোট গল্পকে বলা হয় বিন্দুর মধ্যে সিন্ধুর অবস্থান, অর্থাৎ এক ফোঁটা জল, ওই এক ফোঁটা জলেরই বর্ণনা করা হবে, কিন্তু জলটার ওই বর্ণনার ভঙ্গিতেই বিশালত্ব প্রকাশ পাবে, অর্থাৎ গল্পটা বিস্তৃত হবে, কিন্তু গল্পের কোনো উপন্যাসের যেমন আমরা ডালপালা বিস্তৃত হতে দেখি, অনেকগুলো ভাগ হতে দেখি, পর্ব হতে দেখি, ছোট গল্পের সেরকম কোনো ভাগ বা পর্ব তৈরি হবে না। তারপরে বলেছে নাহি তত্ত্ব নাহি উপদেশ। এই লাইনটি নিয়ে একটু বিতর্ক আছে, দ্বন্দ্ব আছে বা সমালোচনা আছে। সবাই দিন, আমি নিজেও এটির সঙ্গে একমত নই, কারণ রবীন্দ্রনাথ বলেছেন যে তত্ত্ব থাকবে না, উপদেশ থাকবে না, কিন্তু রবীন্দ্রনাথের গল্পগুলো যদি আমরা দেখি, রবীন্দ্রনাথ নিজেই ওই কথাটি বলেছেন, কিন্তু রবীন্দ্রনাথের গল্পগুলো যদি আমরা দেখি তাহলে দেখব রবীন্দ্রনাথ প্রত্যেকটা গল্পেই কোনো না কোনো উপদেশ দেওয়ার চেষ্টা করেছেন, কোনো না কোনো তথ্য সরবরাহ করেছেন, এবং প্রত্যেকটা গল্পেই কোনো না কোনো মেসেজ রয়েছে। এই মেসেজটা যদি না থাকে তাহলে গল্পের আসলে সার্থকতাটা ঠিক সেভাবে পরিস্ফুট হয় না। আমরা যদি আমাদের যে গল্পটি আমরা এখন নিয়ে আলোচনা করব, সেই হৈমন্তীও যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে হৈমন্তীতেও তৎকালীন সমাজ ব্যবস্থার অনেকগুলো কুপ্রভাব আলোচিত হয়েছে ছোট ছোট করে, কিন্তু মূল যে কুপ্রভাবটির কারণেই অন্যান্য প্রভাবগুলো এসেছে, সেই মূল কুপ্রভাব বা মূল কুপ্রথাটি হচ্ছে যৌতুক প্রথা। এই যৌতুক প্রথার বিরোধিতা তিনি করে এই গল্পটি রচনা করেছেন। তারপরে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। গল্প পড়ার পরে আমার অন্তরে, অর্থাৎ পাঠকের অন্তরে একটা অতৃপ্তি রয়ে যাবে, আরও কিছু জানার ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে। গল্প শেষ করার পরেও মনে হবে যে এটা এরকম হতে পারতো, এটা কি এরকম হয়, এরকম হলে কেমন হতো। যদি আবারও আমি সেই দেনা পাওনা গল্পে ফিরে যাই তাহলে আমরা দেখব দেনা পাওনা গল্পের শেষে গিয়ে আমরা দেখতে পাই যে নিরুপমার যে বর ছিল সেই বরের জন্যে তার মা আবারও পাত্রীর সন্ধান করছে। তো গল্পটা পড়ার পরে কি আমাদের মনে এই প্রশ্নটি জাগেনি, মা যে পাত্রীর সন্ধান করছে সেই পাত্রী পাওয়া গিয়েছিল? যদি পাত্রী পাওয়া যায় তাহলে সেই পাত্রীর বাবা কি একসঙ্গে সব পণের টাকা নিরুপমার বরকে দিয়েছিল? এরকম যখন আমাদের মনে প্রশ্ন জাগে তখনই ছোট গল্প সার্থকতা লাভ করে। আচ্ছা, আমরা আসবো রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্প হৈমন্তী। তোমাদের সামনে বই থাকলে তোমরা বইটি খুলে বসো এবং কবি পরিচিতি অংশ, দুঃখিত আমি কবি বলেছি, কেন দুঃখ প্রকাশ করলাম সেই বিষয়টি বলি, যে একজন মানুষ একাধারে কবি হতে পারেন, লেখক হতে পারেন, নাট্যকার হতে পারেন, ঔপন্যাসিক হতে পারেন, গল্পকার হতে পারেন, কিন্তু সেই মানুষটার বা সেই সৃষ্টিকারীর যে সৃষ্টি নিয়ে আমরা কথা বলবো তাকে তখন সেই হিসাবে পরিচয় করাবো, বলার সময় এবং পরীক্ষায় লেখার সময় এই বিষয়টি একটু মাথায় রাখবে। আচ্ছা, আমরা বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। ঠাকুর ভদ্রলোক আদতেও বাংলা সাহিত্যের ঠাকুর। বাংলা সাহিত্যের এমন কোনো জায়গা নেই, এমন কোনো সৃষ্টি জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথের ছোঁয়া লাগেনি।
রবীন্দ্রনাথ সব করেছেন, কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, নিজে শিল্পী ছিলেন, ছবি আঁকতেন, অভিনয় করতেন। তো এই মানুষকে আদতেও ঠাকুর বলা যায়। তো তোমরা নিশ্চয়ই তোমাদের সামনে বই আছে, বইটি দেখে নাও। বইয়ে কবি পরিচিতি অংশ, আবার কবি বলছি, বইয়ে লেখক পরিচিতি অংশ আছে। যেহেতু আমি গল্প বলছি সেই জন্য তাকে গল্প লেখক হিসেবে পরিচয় করাবো। তো লেখক পরিচিতি অংশটা তোমরা দেখে নেবে। তারপরে সেখান থেকে যদি কোনো জানার কৌতূহল জেগে যায় সেই প্রশ্নটি আমাকে করবে, আমি চেষ্টা করবো সেটার সমাধান দেওয়ার। এখন আমরা আসি গল্প নিয়ে। হৈমন্তী গল্পটির সূচনায় হয়েছে এভাবে: কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। এখানে দুটো বিষয় আছে, তোমরা শুরুতেই খেয়াল করে দেখো। এক হচ্ছে কন্যা আর এক হচ্ছে বর। তার মানে বিষয়টি তোমাদের মাথার মধ্যে ঢুকেই গেছে, কন্যা এবং বর এই দুটি বিষয় কোন বিষয়ের সাথে সম্পৃক্ত। এই দুটি বিষয় বিবাহ বিষয়টির সঙ্গে সম্পৃক্ত, বিয়ে বিষয়টির সঙ্গে সম্পৃক্ত, তাই না? তো আমরা আমাদের সময়ে, আমাদের সমাজে যে চিত্রটি দেখতে পাই, সেখানের কথাটি হওয়া ছিল এরকম যে বরের বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু কন্যার বাপ সবুর করিতে চাহিলেন না। এটি আমাদের সমাজের প্রচলিত নিয়ম, তাই না? আমাদের সমাজে বিষয়টি প্রচলিত। কেন প্রচলিত সেইটির ব্যাখ্যা যদি একটু দিই, যে আমাদের সমাজে কনের বাপেরা বা পাত্রীর বাবারা চান পাত্রীকে তাড়াতাড়ি পাত্রস্থ করতে, এবং সেই পাত্রটি যদি অত্যন্ত সুপাত্র হয় তাহলে কনের বাপ কখনোই দেরি করতে চান না, তাই না? কিন্তু গল্পের শুরুতেই রবীন্দ্রনাথ বললেন কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। কেন কন্যার বাপ সবুর করতে পারতেন, কেন বরের বাপ সবুর করতে চাইলেন না? এই প্রথম লাইনটি দিয়েই রবীন্দ্রনাথ তৎকালীন সময়ে যে পণ প্রথার কুপ্রভাব সেটি বোঝাতে চাইলেন। বরের বাপ, আমরা সাধারণত দেখি কন্যার বাপরাই তাড়াহুড়া করে, কিন্তু এখানে বরের বাপ তাড়াহুড়া করছে। বরের বাপ তাড়াহুড়া করছে এই কারণে যে যে কন্যার সঙ্গে বিয়ে হওয়ার কথা সেই কন্যা তার পিতার একমাত্র সন্তান। সেটি একটি কারণ, যে পিতার একমাত্র যেহেতু সন্তান এবং পিতা একটা ভালো চাকরি করে, যে চাকরির কথাটা আমি এখন বলছি না কি চাকরি করে, মানে বরের বাপের যে ধারণাটা সেটি বলছি, যে ভালো একটা জায়গায় ভালো চাকরি করে, অতএব তার অঢেল সম্পদ রয়েছে, এবং এই সমস্ত সম্পদের মালিক কন্যার বাবার অবর্তমানে কন্যা। তো কন্যা মানেই কন্যার বিয়ে হয়ে যাওয়ার পর কন্যার তো আর সেই সম্পদগুলো কন্যার একার থাকে না, তখন সেটা পরিবর্তিত হয়ে যায় স্বামীর কাছে, অর্থাৎ যে বরের বাবা দেখছে তার ছেলের কাছে। আরেকটি কারণ হচ্ছে যে তাড়াহুড়া করার পিছনে কারণ, যে যেহেতু কন্যা হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগ আছে এই কারণে। আরেকটা কারণ হচ্ছে যে কন্যার বয়সটা একটু বেশি বয়সী কন্যাকে কেউ বিয়ে করতে চায় না তৎকালীন সমাজে, কিন্তু আমাদের এই বরের বাবা চাচ্ছে যে বেশি বয়সী হোক আর কিছু হোক, কন্যার বাবার প্রচুর অর্থ আছে, সেই অর্থ পাওয়া যাবে। তাহলে দুটো বিষয় আমরা খেয়াল করেছি, যে মূল কাজটি হচ্ছে যৌতুকের কারণেই বরের বাবা সবুর করতে চাচ্ছেন না। এখন তৎকালীন সময়ে বিয়ে দেওয়ার যে রীতিটি ছিল, সেই বিয়ে দেওয়ার রীতিকে বলা হয় গৌরী দান প্রথা। এই গৌরী দান প্রথায় কন্যার বয়স 6 বছর থেকে 12 বছরের মধ্যেই হয়ে গেলে তাকে বিয়ে দেওয়ার কথা সমাজে প্রচলিত ছিল, এবং এই রীতিটিও সমাজে প্রচলিত ছিল। কিন্তু আমরা আমাদের গল্পের যে নায়িকা বা যাকে নিয়ে এই গল্পটি তৈরি করা হচ্ছে, যাকে নিয়ে এই গল্পটি বলা হচ্ছে, অর্থাৎ যার নাম হৈমন্তী, একটা নারীর নাম, নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো এটি একটি নারীর নাম। এই হৈমন্তীর বয়স, বিয়ের বয়স অনেক দিন আগেই পার হয়ে গিয়েছিল। হৈমন্তীর বয়স এখন, যখন বিয়ের কথাবার্তা চলছে তখন তার বয়স 17। তার মানে 12 বছরেই যে কন্যাকে বিয়ে দেওয়ার কথা, 12 বছর সর্বোচ্চ সময়, সে কন্যার বয়স আজকে 17। তার মানে 5 বছর আগেই পেরিয়ে গেছে। তো আমাদের সমাজ এখন আমরা যদি আমাদের এখনকার সময় লক্ষ্য করি, আমাদের সমাজে সাধারণত এখন
25 বছরের মধ্যেই নারীদের বিয়ে হয়ে যায় বা সর্বোচ্চ 30, এটি স্বাভাবিক বয়স। কিন্তু যে নারীর বয়স একটু বেশি হয়ে গেছে তাকে বিয়ে দেয়া যেমন কষ্টকর, আর তার যদি অঢেল ধন সম্পত্তি থাকে তাহলে হয়তো কিছু পাত্র পাওয়া যেতে পারে। তো আমাদের গল্পের নায়িকার বয়স, আমাদের গল্পের যে চরিত্র হৈমন্তী, তার বয়স এখন 17। সে কারণেই পণের টাকার অঙ্কটাও একটু বেশি। যেহেতু বেশি বয়স, পাত্র খুঁজে পাওয়া যাবে না। তো যে পাত্র রাজি হবে তাকে বিয়ে করতে রাজি হলে কনের বাপকে কি করতে হবে? শর্ত দিয়ে দেবে, এবং সেই শর্তগুলো যদি কনের বাপ পালন করে তাহলেই সেই কন্যা দান বা কন্যার বিয়ে হতে পারে। সে কারণেই আমাদের গল্পের বরের বাবা সবুর করতে চাইলেন না। কেন সবুর করতে চাইলেন না সেই ব্যাখ্যাটাও পরের লাইনে দেওয়া আছে। কন্যার বয়স অবৈধ রকমে বাড়িয়ে গিয়েছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব তাহার চেয়েও কিঞ্চিত উপরে আছে। বরের বাপ সবুর করতে চাইলেন এই কারণে, কন্যার বয়স অবৈধ রকমে বাড়িয়ে গিয়েছে বটে। অবৈধ কেন? আমরা আসলে বৈধ শব্দটিকে বেঁধে রাখা শব্দটির সঙ্গে সম্পৃক্ত যদি করি তাহলে বুঝতে পারবো যে আমরা বয়সকে বেঁধে রাখতে চাই, বয়সকে আটকাতে চাই। কিন্তু বয়সকে আটকানো যায়? আমরা বিয়ের বাজারে এই বিষয়টি খুব খেয়াল করে দেখি যে কনের বাবা মারা, এটা আমার যে এই ছাত্রী আছে তাদের মনে কিছু করার বিষয় নেই, এটা আমি সমাজের একটা প্রচলিত নিয়ম বলছি যে কনের বাবা পাত্রীর বয়স যদি 30 বছর হয় তাহলে 5 বছর কমায় বরপক্ষকে বলে বা ঘটককে বলে যে 25 বছর, 22 বছর, 23 বছর বলে। সে বয়সটা মানুষের স্বাস্থ্য দেখে খুব হয়তো বোঝাও যায় না। এখানে অবৈধ রকম শব্দটি এসেছে এ কারণেই যে কন্যার বয়স যে বেড়ে গেছে এটাকে কোনোভাবেই চাপা দেওয়ার কোনো সুযোগ নেই। 17 বছর তার শরীরের বাড়ন্ত অবস্থা, অর্থাৎ হৈমন্তীর শারীরিক যে গঠন, সেই শারীরিক গঠনে তাকে কোনোভাবেই 12 বছরের মধ্যে নিয়ে আসা সম্ভব নয়। অর্থাৎ কনের বাবার পক্ষে কনের বয়স ঢেকে রাখার কোনো সুযোগ নেই। সে তারপরে বলেছে কনের বয়স অবৈধ রকমে বাড়িয়ে গিয়েছে বটে। তো বেড়ে যাওয়া বয়সটাকে তো আর আটকানো যাবে না, কিন্তু পণের টাকার গুরুত্ব, পণের টাকার আপেক্ষিক গুরুত্ব তাহার থেকে কিঞ্চিত উপরে আছে। তার মানে বয়স যেটা বেড়েছে এটা বয়স, এটাকে বাঁধার কোনো বুদ্ধি নাই, কিন্তু পণের টাকার গুরুত্বটাকে বাড়ানো যাইতে পারে। ধরো গুরুত্ব বাড়বে কেমন করে? ধরো প্রথমে পাত্রের বাবা বলল যে আমি 1 লাখ টাকা চাই, উদাহরণ দিল 1 লাখ টাকা চাই। পাত্রীর বাবা রাজি হলো না, তারপরে চলে আসতে চাওয়া হলো, তারপরে আবার ঘটক পাঠিয়ে দিল, ঘটক পাঠিয়ে দিয়ে বললো যে ঠিক আছে 1 লাখ টাকা দিতে হবে না, আরো কিছু কম করে দিন। এভাবেই গুরুত্বটা এই জন্য বোঝানো হয়েছে যে কন্যার বয়সের চেয়ে পণের টাকার গুরুত্ব বেশি আছে, সে কারণেই বরের বাবা সবুর করিতে চাহিলেন না। আচ্ছা, আগে ক্লাসের সময়টুকু দেখে নেই। 18, 11:30 মিনিট, আরো 12-15 মিনিট আছে। পরে যে আমাদেরকে গল্প বলছে, গল্পের কথক, সে বলছে আমি ছিলাম বর, মানে পণের টাকার গুরুত্ব বোঝানোর পরে কন্যার বাবা সবুর করতে পারতো সেটা বলার পরে, বরের বাপ কেন সবুর করতে চাইল না সেটা বলার পরে আমাদের গল্প কথক বলছে আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। বরের মত যাচাই করা অনাবশ্যক কেন? আমরা তো এখন আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে বরের কনের দুজনের মতামতের গুরুত্ব দেওয়ার পরে তারপরে আলোচনা যায়, তাই না? কিন্তু তৎকালীন সময়ে বরের বাবারা বা মুরব্বীরা যা করতেন সেটাই তারা মেনে নিতেন। এখন যেহেতু বরের বাবা দেখেছে পণের টাকার গুরুত্ব অনেক বেশি আছে, পণের টাকা বেশি পাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যই বরকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি। আর বরকে জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা অনুভব না করার পিছনে যে কাজটি বরের বাবার মাথায় যে চিন্তাটি বেশি কাজ করেছে সেটি হচ্ছে যে বরকে যদি বলা হয় কনের বয়স অনেক বেশি, আর বর যদি বিয়ে করতে অস্বীকার করে, অস্বীকৃতি জানায়, তাহলে পণের টাকা পাওয়ার, যৌতুক পাওয়ার যে সুযোগটা আছে সেটা হাতছাড়া হয়ে যাবে। অতএব
বরের মতামত নেওয়ার কোনো প্রয়োজনীয়তা বরের বাবা অনুভব করেন নাই। আমার কাজ আমি করিয়াছি, FA পাশ করিয়াছি, FA। FA শব্দটি এসেছে ফার্স্ট আর্টস, FIRST, ফার্স্ট, ARTS, ফার্স্ট আর্টস। অর্থাৎ আমরা স্কুল পাশ করার পর, SSC পাশ করার পর যখন SSC পাশ করি সেটাকে বলা হচ্ছে ফার্স্ট আর্টস। স্কুলকে বলা হচ্ছিল প্রবেশিকা। তো এই ফার্স্ট আর্টস পাশ করেছে এবং সে ভালোভাবেই পাশ করেছে। FA পাশ করিয়াছি এবং বৃত্তি পাইয়াছি। তারপরে লাইনে কি বলছে, তাই প্রজাপতির দুই পক্ষ, কন্যা পক্ষ এবং পাত্রপক্ষ ঘন ঘন বিচলিত হইয়া উঠিলেন। কার জন্য ঘন ঘন বিচলিত হয়ে উঠেছে? পাত্রের জন্য। পাত্র যেহেতু সুপাত্র, পড়াশোনায় ভালো, পড়াশোনা যদিও এখনো শেষ করেনি, আমরা গল্প চলাকালীন দেখছি সে গল্প এখনো ছাত্র আছে, দেখতে পাবো। পড়াশোনা শেষ করেনি কিন্তু তার বিয়ের বয়স হয়েছে। আমার কাজ আমি করিয়াছি, FA পাশ করিয়াছি এবং বৃত্তি পাইয়াছি। সুতরাং প্রজাপতির দুই পক্ষ, বরপক্ষ এবং কনেপক্ষ, যে বিয়ের নিয়ে আলোচনা হচ্ছিল, পাত্রেরও বিয়ের বয়স হয়েছে আর পাত্রীর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, সেজন্য এই দুটো পক্ষই বিচলিত, টেনশনে আছে যে কিভাবে তাদের এই বিয়েটা ঘটিয়ে দেয়া যায়। আমাদের দেশে যে সকল মানুষ একবার বিবাহ করিয়াছে, তাহা বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনো উদ্বেগ থাকে না। নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেরূপ হইয়া ওঠে। এখানে যে বিষয়টি বলছে যে যে মানুষেরা বিয়ে করেছে, যাদের বিয়ে হয়ে গেছে, তাদের বিয়ে সম্পর্কে আর কোনো টেনশন নেই, ভয় নেই, ভাবনা নেই। এখানে একটা ভালো উদাহরণ দিয়েছে যে কোনো বাঘ যদি মানুষের মাংসের স্বাদ পায় তাহলে সে বারবার মানুষের মাংস খেতে চায়। এখন এই বিষয়টিকে আমরা একটু গভীর থেকে চিন্তা করি। মানুষের মাংস খাওয়ার জন্য বাঘকে কি কেউ মানুষ নিয়ে যায় বনের মধ্যে ছেড়ে দিয়ে আসবে? ছেড়ে দিয়ে আসবে না। তাহলে বাঘকে কি করতে হবে? মানুষের মাংস খাওয়ার জন্য লোকালয়ে আসতে হবে। তো যখন লোকালয়ে বাঘ আসবে তখন কি মানুষ বাঘকে বলবে, আসেন হুজুর, আসেন আমার বাড়িতে, আসেন আমার ঘরে বসেন, আমার বউটাকে খেয়ে যান, এরকম? নাকি লোকালয়ের সব মানুষ একসঙ্গে জড়ো হয়ে বাঘকে মারার জন্য আসবে? তার মানে এখানে বাঘের একটা জীবনের আশঙ্কা আছে, বাঘের একটা ভীতি কাজ করে, তাই না? তো মানুষও ঠিক এরকম, একবার বিয়ে করেছে, বিয়ে সম্পর্কে সব রকমের অভিজ্ঞতা তার হয়ে গেছে, তারপরও সে জীবনের শঙ্কা থাকলেও, বা জীবনের শঙ্কা আমি এখানে শব্দটি বলা ঠিক হবে না, বা তার জীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও তারপরও সে বিয়ে করতে চায়। সে কারণেই আমরা বিভিন্ন পত্রিকায় মাঝে মাঝেই সংবাদ দেখতে পাই 80 বছরের বৃদ্ধার সঙ্গে 20 বছরের তরুণীর বিয়ে। এই যে বিষয়গুলো, বউ মরে গেছে আবার বিয়ে করছে, কিন্তু বিয়ে সম্পর্কে যে অভিজ্ঞতা তার জীবনে, সেই অভিজ্ঞতা তার বিয়ে করার সময় আর মনে থাকে না। যেমন বাঘের মনে থাকে না যে লোকালয়ে মানুষের মাংস খেতে গেলে আমার জীবন সংশয়ের সম্ভাবনা আছে, আমার গণপিটুনিতে মরে যাওয়ার সম্ভাবনা আছে। যত দ্বিধা ও দুশ্চিন্তা দেখি আমাদের নবীন ছাত্রদের। কারা নবীন ছাত্র? কিসের নবীন ছাত্র? যারা বিয়ের বাজারে এখনো বিয়ে করেনি, বিয়ে করবে, তারা ছাত্র, তাই না? যারা পড়াশোনা করে শেষ করে চাকরি খুঁজে বেড়াচ্ছে, এরকম আর কি। তো বিয়ে নিয়ে এই নবীন ছাত্রদের কেন দ্বিধা, আর যারা বিয়ে করেছে তারা কেন আবার বিয়ে করে, এই বিষয়টি নিয়ে একটা কি বলি, একটা প্রবাদ আছে। প্রবাদটা হিন্দিতে হচ্ছে এরকম, বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, जो भी खाएगा वो भी पछताएगा और जो भी না খায়গা ও ভি পস্তায়গা। হিন্দি শব্দগুলো যদি আমরা বাংলা রূপান্তর করি তাহলে এরকম দাঁড়ায় যে বিয়ে হচ্ছে দিল্লির লাড্ডুর মতন, দিল্লির লাড্ডু যে খায় সেও পস্তায়, আবার যে খায় না সেও পস্তায়। অর্থাৎ এটা বোঝার জন্য আমাদের আসলে দিল্লির লাড্ডু জিনিসটা কি
আর সেটা খাওয়ার আগ্রহ কেন থাকে এবং খাওয়ার পরে কেন পস্তায় সেটা নিয়ে আমরা একটু যদি কথা বলি, তাহলে দিল্লির লাড্ডু একটা চকচকে মোড়ক দিয়ে মোড়ানো থাকে। তোমরা দেখেছো না বিভিন্ন দোকানে চকলেট, তারপরে খাবারের দোকানগুলোতে, বেকারিগুলোতে বিশেষ করে বিভিন্ন খাবার একদম এমন করে সাজিয়ে রাখা হয় যে দেখলেই মনে হয় যে খেয়ে ফেলি। যতক্ষণ খাই না ততক্ষণ ওটা খাওয়ার ইচ্ছা কাজ করে, কিন্তু খাওয়ার পরে সেই জিনিসটার স্বাদ যদি বিস্বাদ হয় বা স্বাদ না থাকে বা খারাপ স্বাদযুক্ত হয়, তাহলে আমাদের মনের অবস্থা কি হয়? ইস, কেন এটা খাইলাম, মুখটাই নষ্ট হয়ে গেল, যদি না খাইতাম তাইলেই তো ভালো ছিল। তাহলে প্রথমে কি করলাম, ওই একটা চকচকে মোড়কের মধ্যে দেখে, ওই মোড়ক দেখেই আমার লোভ হলো যে ওটার ভিতরে নিশ্চয়ই ভালো একটা খাবারের জিনিস আছে। তো যখন খেয়ে ফেললাম, খেয়ে ফেলার পর যখন স্বাদটা একেবারে বিস্বাদ ঠেকলো, তখন আবার আমার মনে হলো যে কেন এটা খাইলাম, বেকার টাকা পয়সাও খরচ হয়ে গেল, না খাইলেই তো ভালো থাকতাম। তো বিয়ের ব্যাপারেও আমরা ওই বিয়েটা হচ্ছে ওই চকচকে মোড়কে মোড়ানো একটা দিল্লি লাড্ডুর মতন, যে এখন পর্যন্ত খাইনি, তার কাছে মনে হয় যে কখন ওইটা খাবো, কখন ওইটা খাবো, কখন ওইটা খাবো। আর যারা খেয়ে ফেলেছে তাদের সাথে যদি তোমাদের কারো যোগাযোগ থাকে, তাহলেই বুঝবা যে তারা খাওয়ার পরে কতটা পস্তাচ্ছে। ঠিক আছে, এই জন্যই বলেছে যে আমাদের নবীন ছাত্রদের যত চিন্তা টেনশন, এই নবীন ছাত্রদের, নতুনদের যখন টেনশন হয়, চিন্তা হয়, তারপরে কি বলেছে, চিন্তায় তাদের মাথার চুল পেকে যায়। যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখে আমাদের নবীন ছাত্রদের। বিবাহের পৌনপৌনিক প্রস্তাবে তাহাদের পিতৃপক্ষের পাকা চুল কলপের আশীর্বাদে পুনঃ পুনঃ কাঁচা হইয়া ওঠে। আর প্রথম ঘটকালির আছেই ইহাদের কাঁচা চুল ভাবনায় এক রাত্রে পাকিবার উপক্রম হয়। কার কাঁচা চুল পাকার উপক্রম হয়? যারা বিয়ের বাজারে নবীন ছাত্র, যাদের এখনো বিয়ে হয়নি। কেন কাঁচা চুল পাকে? আমরা যদি স্বাস্থ্য বার্তার দিকে যাই, স্বাস্থ্য নিয়ে একটু কথা বলি, তাহলে দেখবো যে চুল পাকার অন্যতম কারণ হচ্ছে টেনশন। তো টেনশনটা কেন হয়? টেনশন হয় যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, মানে আমি আমার কথা বলছি এই কারণেই যে আমার কথাগুলো, ওই ছাত্রের কথাগুলো আমার, বা নবীন ছাত্রের বা যারা বিয়ের বাজারের পাত্র তার কথাগুলো আমার মুখ দিয়ে বলছি। আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে কেমন হবে, তার সাথে আমার ঠিক মতো বলিব না হবে তো, তাকে নিয়ে আমার জীবনটা সুখের হবে তো, এই চিন্তা করতে করতে রাতের অর্ধেক বেলা ঘুম হয় না। যখন ঘুম না হয়, টেনশন হয়, তখন মাথার চুলগুলো পেকে যায়। আর পরে বলেছে যে বরের বাবা বা পাত্রীর বাবার পাকা চুলগুলো আবার কলপের আশীর্বাদে কাঁচা হইয়া ওঠে। কেন কলপের আশীর্বাদে কাঁচা হয়? যখন পাত্রের কোনো সম্বন্ধ আসে বা পাত্রীর কোনো সম্বন্ধ আসে, তাহলে পাত্রের বাবা পাত্রী দেখতে যায়, পাত্রীর বাবা পাত্র দেখতে যায়। তো পাত্রের এবং পাত্রীর বাড়িতে তো অনেক নারী আত্মীয় স্বজন থাকে, মহিলা আত্মীয় স্বজন থাকে। তাদের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলবার জন্য বরের বাবারা বা মেয়ের বাবারা নিজের পাকা চুলগুলোকে কলপ দিয়ে কালো করে নেয়, যাতে করে তারা অন্যের কাছে আকর্ষণীয় হতে পারে। সত্য বলিতেছি, আমার মনে এমন কোনো বিষম উদ্বেগ জাগে নাই। যে আমাদের গল্পের কথক, যে আমাদেরকে গল্প বলছে, সে বলছে যে এই যে বিয়ে সম্পর্কে স্বাভাবিক যে রীতি প্রচলিত সমাজে, আমার নিজের ভিতরে এমন কোনো বিষয়ের ঘটনা ঘটেনি, এমন কোনো উদ্বেগ আমার নিজের মধ্যে ঘটেনি। লাইনটা পড়ে দিচ্ছি, ব্যাখ্যা যে যে লাইনগুলোর ব্যাখ্যার দরকার হবে সেগুলো আমি ব্যাখ্যা করে দেব। সত্য বলিতেছি, আমার মনে এমন বিষম উদ্বেগ জন্মে নাই, বরঞ্চ বিবাহের কথায় আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগিল। কৌতূহলী কল্পনার কিশলয়গুলোর মধ্যে একটা কানাকানি পড়িয়া গেল, যাহাকে বার্কের ফ্রেঞ্চ রেভুলেশনের মোট ৫-৭ পাতা মুখস্থ করিতে হইবে, তাহার পক্ষে এ ভাবটা দোষের। শেষ হয়েছে। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত ছেড়ে দিচ্ছি, ক্লাসের সময় শেষ হয়ে গেছে। ম্যাডাম তোমাদের জন্য অপেক্ষা করছে, ম্যাডামকে আমি ক্লাস
দেবো পরে, মানে ম্যাডামই ক্লাস নেবে, আমাকে ছেড়ে দিতে হবে, সেজন্যই। তো তোমরা ম্যাডামের ক্লাস উপভোগ করবে সবাই। আর পরের ক্লাসে যেহেতু গল্প পড়ে পুরো গল্প শেষ করা সম্ভব নয়, সে কারণেই তোমরা নিজেরা পড়ে নেবে। তোমাদের সামনে বই আছে, বই থেকে যে লাইনগুলো তোমরা বুঝতে পারো না সেগুলোর নিচে একটা কালো কলম দিয়ে দাগ দিয়ে নেবে, আন্ডারলাইন করবে। যদি না পারো একটা খাতায় লিখে নেবে এবং সেগুলো থেকে কমেন্ট বক্সে এসে আমাকে প্রশ্ন করলে আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।